আচ্ছা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হিমবাহ, যার ইংরেজি পরিভাষা শব্দটা হচ্ছে গ্লাসিয়ার। তো হিমবাহ কি? হিমবাহকে যদি আমি সাধারণভাবে বলি যে হিমবাহ অর্থাৎ হিম কথার অর্থ মানে হচ্ছে বরফ, আর বাহ মানে হচ্ছে বহন, অর্থাৎ বরফ যখন বাহিত হয়ে যায় ঢালবে তখন তাকে বলা হচ্ছে হিমবাহ। তাহলে হিমবাহের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? যেমন জলের ধর্ম উচ্চ স্থান থেকে নিচু স্থানের দিকে যাওয়া, ঠিক তেমনি হিমবাহ হচ্ছে ভূমির ঢাল বেয়ে, মনে করেন এটা একটা পর্বত বা কোনো উচ্চভূমি, এখানে হিমবাহ রয়েছে বা বরফ রয়েছে, তখন কি হবে? অভিকর্ষজ টানে এবং সেই ভূমির ঢাল বেয়ে ধীর গতিতে নিচের দিকে যখন চলে যাবে তখন সেই বাহিত বরফকে বলা হচ্ছে হিমবাহ। যেমন বিজ্ঞানী ফ্লিন্ট একটা সংজ্ঞা দিয়েছিলেন, কি দিয়েছিলেন? যে হিমবাহ হচ্ছে একটা জমাটবদ্ধ বরফের স্তূপ যা কোনো এক সময় চলমান ছিল বা এখনো চলমান রয়েছে। বোঝা গেল? এবার হিমবাহ হচ্ছে, দেখ বিজ্ঞানীদের মতে যদি আমি বলি, হিমবাহ হচ্ছে একটা বরফের নদী। হ্যাঁ, নদীতে যেমন জল পরিবাহিত হয় তেমনই হিমবাহ হচ্ছে একটা বরফের নদী। তাহলে এই হিমবাহের গতি কিন্তু বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে থাকে। কীরকম? হিমবাহের গতি কতগুলো বিষয়ের উপর নির্ভর করে থাকে, যেমন অভিকর্ষজ শক্তি 1, 2 ভূমির ঢাল, 3 বরফের নমনীয়তা, 4 বরফের উপর, মনে করে এখানে হিমবাহটা সঞ্চিত আছে, এখানে আবার তুষারপাত হলো, এই বরফের উপর বা হিমবাহের উপর আবার তুষারপাত হলো, তখন কি হবে? উপরে তুষারপাতে কি হবে? তুষারপাত যখন হবে, তুষারপাতটা যখন হবে তখন উপরে তুষারপাতটা কি হবে? নিচের দিকে চাপ দেবে, চাপ দেওয়ার ফলে নিচে যে বরফটা আছে সেটা গলে যাবে। বরফ যখন গলে যাবে তখন সেটা জলে পরিণত হবে, তখন সেই জলটা কি হচ্ছে? পিচ্ছিলকারক পদার্থ হিসেবে কাজ করবে, ফলে হিমবাহটা গতিটা আরো সহজতর হবে। তাহলে এইসব বিষয়গুলোর উপর হিমবাহের গতিটা নির্ভর করে থাকে। তো হিমযুগ এখানে বলে রাখি আমি, হিমযুগ দেখ যে সময়ে বা যে যুগে বা যে সময়ে কি হচ্ছে, পৃথিবীর অধিকাংশ অঞ্চলেই বরফে ঢাকা ছিল, সেই সময়গুলোকে হিমযুগ বলা হয়। এইরকম হিমযুগ 4টি রয়েছে, যেমন গুনস, মিন্ডেল, রিস, উর্ম, এইসব এগুলো হচ্ছে একটা করে হিমযুগের নাম। বোঝা গেছে? তো এবার হিমবাহ করতে গেলে হিমবাহ সম্পর্কে আমার কতগুলো পরিভাষা জানতে হবে, কতগুলো শব্দ জানতে হবে হিমবাহ সম্পর্কে। কীরকম? দেখ এবার আমি যদি বলি যে হিমবাহের আমি বললাম যে গতিগুলো নির্ভর করে, হিমবাহের গতি কি কি বিষয়ের উপর নির্ভর করে? যেমন ভূমির ঢাল, অভিকর্ষজ শক্তি, তারপরে বরফের নমনীয়তা, হ্যাঁ, তারপরে তুষারপাতের চাপ। হ্যাঁ, এবার হিমবাহ যখন বাহিত হয়, মনে কর এটা একটা পর্বতের ঢাল, এটা একটা বরফের খণ্ড বা হিমবাহ, যখন নিচের দিকে ঢালবে, নিচের দিকে নামবে, তখন মনে রাখবি হিমবাহের গতি যখন হয়, হিমবাহের পার্শ্বদেশ, মনে কর এটা একটা হিমবাহ খণ্ড, তাহলে হিমবাহটা এদিক থেকে নিচের দিকে নামছে, মানে নিচের দিকে নামছে, তাহলে হিমবাহের পার্শ্বদেশ হচ্ছে পাশের অংশ এটা আর এটা, তাহলে আর সম্মুখভাগ কোনটা? এটা। তাহলে হিমবাহের পার্শ্বদেশের তুলনায় সম্মুখভাগের গতি কিন্তু বেশি থাকে। বোঝা গেছে? হিমবাহের পার্শ্বদেশের তুলনায় সম্মুখভাগের গতি বেশি থাকে। এবার সেই রকম আবার ঋতুভেদেও হিমবাহের গতি নিয়ন্ত্রিত হয়। কীরকম? যেমন শীতকালের তুলনায় গ্রীষ্মকালে হিমবাহের গতিবেগ বেশি হয়, শীতকালের তুলনায় গ্রীষ্মকালে হিমবাহের গতিবেগ বেশি হয়। এইসব ব্যাপারগুলো কাজ করে থাকে হিমবাহের গতিতে। এবার আসি হিমবাহের সম্পর্কে কতগুলো শব্দ আছে, যেমন আছে একটা স্নাউট। স্নাউট কি? স্নাউট হচ্ছে, দেখ হিমবাহ আমি বললাম একটু আগে যে হিমবাহের পার্শ্বদেশের তুলনায় সম্মুখভাগের গতিবেগ বেশি থাকে, ফলে সম্মুখভাগের অংশটা কি হচ্ছে? সামনের দিকে এগিয়ে বেশি আসে, এগিয়ে যখন বেশি আসে তখন সম্মুখভাগের অংশটা কি হচ্ছে? অনেকটা মানে পার্শ্বদেশের তুলনায় চোকা হয়, অগ্রভাগের দিকটা অনেকটা মানুষের জিভের মতো হয় দেখতে, পার্শ্বদেশটা চওড়া হয়, সেই তুলনায় সামনের দিকটা অতটা চওড়া হয় না। এই অগ্রভাগের এই অংশটাকে বলা হচ্ছে স্নাউট। তারপরে বলি যেমন নেভে, নেভে নেভে তারপরে ফান। তো দেখ কি হয়, নেভে কাকে বলে? যে মনে রাখবি হিমবাহ সর্বদা তুষার ক্ষেত্র থেকে পুষ্টি লাভ করে, যেমন মানুষ খাদ্য খায় কি আছে খাদ্য তালিকা থেকে পুষ্টি লাভ করে, তেমনই হিমবাহ তুষার ক্ষেত্র থেকে পুষ্টি লাভ করে থাকে। এবার এই কতগুলো তুষার কণাগুলো, এই একটা তুষার কণা, এই একটা তুষার কণা, এই একটা তুষার কণা, এই তুষার কণাগুলো কি হচ্ছে? আলগাভাবে পরস্পর লেগে থাকে। এই ফাঁকা স্থানগুলো বা এই শূন্য স্থানগুলো কি হচ্ছে? পরবর্তীতে বায়ু প্রবেশ করে থাকে, বায়ু প্রবেশ করে, বায়ুপূর্ণ এই অবস্থানকে বলা হচ্ছে, তুষারকণার এই অবস্থানকে বলা হচ্ছে কি? নেভে, যার ঘনত্ব 0.06 থেকে 0.16 গেল। এবার কি হচ্ছে? ফান কাকে বলবো? যে পরবর্তীতে যখন আবার তুষারপাত হয় তখন উপরে তুষারপাতের চাপে নিচে যে বরফখণ্ডটা আছে
বরফের আস্তরণটা আছে সেটা কি হয়, উপরে তুষারকণার চাপে কি হচ্ছে, বায়ুগুলো কি হচ্ছে একদম মানে বেরিয়ে যায় বা ওখানে চাপা পড়ে যায়, চাপা পড়ে অনেকটা স্ফটিকাকার গঠন করে, মানে স্ফটিকাকার গঠন করে, যাকে জার্মান ভাষায় ফার্ন বলা হয়। জার্মান ভাষায় একে ফার্ন বলা হয়। এবার ফার্নের ঘনত্ব কত, 0.72 থেকে 0.84, বোঝা গেল। এবার আসি অ্যাবলেশন, তারপরে ক্যালভিং, রেগুলেশন, এসব কতগুলো হিমবাহের বিষয়। কিরকম অ্যাবলেশন কি, যে হিমবাহ যখন কোনো পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নামতে থাকে তখন বাষ্পীভবনের দ্বারা যখন হিমবাহটা ক্ষয়প্রাপ্ত হয়, সেই প্রবাহিত হিমবাহটা বাষ্পীভবনের মাধ্যমে যখন ক্ষয়প্রাপ্ত হবে তখন তাকে বলা হচ্ছে সেই প্রক্রিয়াকে অ্যাবলেশন। আবার ক্যালভিং কি, সেই বাহিত হিমবাহটা যখন কোনো জলভাগে গিয়ে পড়ে যাবে, এটা জলভাগে গিয়ে পড়লো খণ্ড খণ্ড আকারে, তখন যে প্রক্রিয়া ক্ষয়প্রাপ্ত হবে সেটা হচ্ছে ক্যালভিং, বোঝা গেল। তো এইসব কতগুলো বিষয় রয়েছে এখানে। তারপরে আমি বলি যে হিমরেখা কি। হিমরেখা হচ্ছে, দেখো মনে করো এটা একটা উচ্চভূমি বা কোনো পর্বতের শৃঙ্গ। এবার আমরা জানি যে যত উচ্চতা যাওয়া যায় তত কি হচ্ছে, উষ্ণতা কি হচ্ছে, হ্রাস পায়। তাহলে যত শৃঙ্গের দিকে যাব, মানে উচ্চতার দিকে যাব, তত কি হবে, উষ্ণতা হ্রাস পাবে। ফলে উষ্ণতা হ্রাস পেলে কি হবে, বরফগুলো কি হবে, সঞ্চিত হবে একটা তুষার ক্ষেত্র সৃষ্টি করবে, তাই না, হিমবাহের সৃষ্টি করবে। আবার যত নিচের দিকে নামবো সেই পর্বতের তত কি হবে, উষ্ণতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে, ফলে সেখানে কি হবে, সঞ্চিত হতে পারবে না, তখন হিমবাহটা গলে জলে পরিণত হয়ে যাবে, তাই তো। তাহলে একটা বিশেষ রেখা বরাবর, যে রেখার উপরে সারা বছর উষ্ণতার অভাবে, মানে উষ্ণতা কমের জন্য কি হচ্ছে, বরফ সঞ্চিত হচ্ছে, আবার যে রেখাটার নিচের দিকে উষ্ণতার বেশি হওয়ার জন্য, উষ্ণতা বাড়তে থাকার জন্য বরফ গলে জলে পরিণত হচ্ছে, সেই সীমারেখাকে বলা হচ্ছে হিমরেখা। অর্থাৎ হিমরেখাটা কিন্তু কাল্পনিক রেখা, এটা সব জায়গায় একই উচ্চতায় অবস্থান করে না, উষ্ণতার হ্রাস বৃদ্ধির ফলে এটি নিয়ন্ত্রিত হয়। তাহলে হিমরেখা কাকে বলবো, কি লিখবো, যে বিশেষ সীমারেখার উপর সারা বছর কি হচ্ছে, কম উষ্ণতার জন্য কি হচ্ছে, বরফ জমে থাকে। আবার যে রেখার নিচে, যে কাল্পনিক সীমারেখার নিচে উষ্ণতার বেশি হওয়ার জন্য বরফ গলে জল হয়ে যায়, সেই বিশেষ সীমারেখাকে বলা হচ্ছে হিমরেখা। এই হিমরেখা কিন্তু দেখ অঞ্চল ভেদে উষ্ণতার হ্রাস বৃদ্ধির ফলে কি হচ্ছে, এটা পরিবর্তিত হয়, একই উচ্চতায় অবস্থান করে না। এটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, যেমন বায়ুর উষ্ণতা, হ্যাঁ, তার বায়ু প্রবাহের দিক, হ্যাঁ, এইসব বিষয়গুলোর উপর হিমরেখার উচ্চতা নির্ভর করে, ঠিক আছে। তো তারপর দেখ, এটা গেল হচ্ছে হিমরেখা। এবার আসি হিমবাহের কাজ। হিমবাহের কাজ হচ্ছে, দেখ হিমবাহ নদীর মতো হিমবাহ ক্ষয় কাজ করে, বহন কাজ করে, সঞ্চয় কাজ করে। তো হিমবাহের কাজ আমি প্রথমে যদি বলি, ক্ষয় কাজটা ধরি, যে কি কি প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে। আচ্ছা, তার আগে আমি বলে নেই হিমবাহের শ্রেণীবিভাগটা। বলে দিই শ্রেণীবিভাগ। হিমবাহকে ভূবিজ্ঞানী আলমান 1948 সালে হিমবাহকে অবস্থান ও আকৃতিগত দিক থেকে 3টি শ্রেণীতে ভাগ করেন। কি কি? মহাদেশীয় হিমবাহ, এক হচ্ছে মহাদেশীয় হিমবাহ, 2 পার্বত্য বা উপত্যকা হিমবাহ, তারপরে 3 পাদদেশীয় হিমবাহ। এবার দেখো যে মহাদেশীয় হিমবাহ কাকে বলে, পার্বত্য হিমবাহ কাকে বলে, আর পাদদেশীয় হিমবাহ কাকে বলে। মহাদেশীয় হিমবাহ যে বিশাল অঞ্চল জুড়ে, আমরা জানি যে মহাদেশ মহাসাগর, অর্থাৎ মহাসাগর হচ্ছে জলভাগ আর মহাদেশ হচ্ছে স্থলভাগ, অর্থাৎ বিশাল স্থলভাগ জুড়ে বা বিশাল মহাদেশ জুড়ে যে হিমবাহটা অবস্থান করে, সেই হিমবাহকে বলা হচ্ছে মহাদেশীয় হিমবাহ। এটা মহাদেশ জুড়ে অবস্থান করবে। তারপর যদি আমি বলি পার্বত্য বা উপত্যকা হিমবাহ, কাকে বলে, যে আমরা জানি যে পর্বতগুলো এভাবে অবস্থান করে, তাই না। এবার পর্বতের মাথার দিকে বা গোটা পর্বত জুড়ে যে হিমবাহ ক্ষেত্রটা রয়েছে বা হিমবাহের অবস্থানটা রয়েছে পর্বত জুড়ে, সেটাকে বলা হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ।
বোঝা গেল? এবার পর্বতের তাহলে পাদদেশ কোনটা? পর্বতের পাদদেশ হচ্ছে এই নিচের দিকটা। হ্যাঁ, এবার এই পর্বতের এই ঢাল বেয়ে যখন এই হিমবাহটি নিচের দিকে নেমে এই পর্বতের পাদদেশ অঞ্চল জুড়ে বিস্তীর্ণভাবে অবস্থান করবে, তখন তাকে বলা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। কেউ কেউ একে কি বলছে যে যেহেতু এটা পর্বতের উপরে একটা হিমবাহ ছিল, সেই হিমবাহ খণ্ডটা কি হচ্ছে ধীরে ধীরে নিচের দিকে ঢাল বেয়ে পাদদেশ অঞ্চলে বিস্তার লাভ করছে, তাই কেউ কেউ একে প্রসারিত হিমবাহ বলে উল্লেখ করেছেন। কি হিমবাহ? প্রসারিত হিমবাহ, মানে হিমবাহটা প্রসার লাভ করছে, বৃদ্ধি লাভ করছে। এবার যেহেতু বৃদ্ধি লাভ করছে, তাহলে এই সামনের ভাগের অংশটাকে বলা হচ্ছে, পাদদেশীয় হিমবাহের সামনের ভাগটাকে বলা হচ্ছে বা অগ্রভাগের অংশটাকে বলা হচ্ছে কি? লোপ। লোপ অফ আইস, মানে বরফের লতি। বুঝা গেল? এটা হচ্ছে বরফের লতি বা লোপ, পাদদেশীয় হিমবাহের অগ্রভাগের অংশকে। সেরকম দেখ, এরকম যে পার্বত্য হিমবাহ যে রয়েছে, এই পার্বত্য হিমবাহ যেমন আমাদের ইউরোপের আল্পস পর্বতে একদম সুস্পষ্টভাবে বোঝা যায় অবস্থানটা, আল্পস পর্বতে, ঠিক আছে? সেই জন্য এটাকে ওই আল্পস পর্বতে এটা যেমন বোঝা যায়, এটা যেমন পাদদেশীয় হিমবাহের অবস্থানটা এখানে রয়েছে, ঠিক আছে? এরকম ভাবে পড়তে হবে। আচ্ছা, আলপীয় হিমবাহ বলা হয় ওটাকে। আচ্ছা, নেক্সট আমি আসি। আচ্ছা, এখানে একটু বলে নেই, মহাদেশীয় হিমবাহ যে ছিল, এবার মহাদেশীয় হিমবাহ ছিল মহাদেশ জুড়ে অবস্থান, এখানে আছে জলভাগ, এখানে আছে জলভাগ। এবার মহাদেশীয় হিমবাহটা যখন জলভাগে গিয়ে পতিত হয়, যখন জলভাগে গিয়ে পতিত হয়, তখন কি হচ্ছে, সেই জলের উপর এই হিমবাহের খণ্ডগুলো টুকরো টুকরো আকারে ভেসে থাকে। বোঝা গেল? যেমন নৌকা জলে ভাসে, নৌকার অল্প একটু অংশ উপরে থাকে, বাকি অংশটা নিচে থাকে, সেরকম এই ভাসমান বরফের খণ্ডগুলো কিন্তু হিমশৈল নামে পরিচিত। আর মনে রাখবি, এই হিমশৈলগুলো সবসময় মহাদেশীয় হিমবাহের খণ্ডগুলো ভেঙে ভেঙে এই হিমশৈলের উপর অবস্থান করে। বোঝা গেল? তাহলে হিমশৈল কি, যে কি লিখবো, যে মহাদেশীয় হিমবাহের অগ্রভাগের কিছু অংশ খণ্ড খণ্ড আকারে বিভক্ত হয়ে যখন সমুদ্র জলে ভাসমান হয়, যার 1/9 অংশ জলের উপরে ভেসে থাকে, সেই ভাসমান বরফ খণ্ডকে বা হিমখণ্ডগুলোকে হিমশৈল বলে। বোঝা গেল? এই হিমশৈলগুলো দৈর্ঘ্যে প্রায় 3 থেকে 5 কিলোমিটার পর্যন্ত হতে পারে। হ্যাঁ, এবার এটার উচ্চতা এই এরকম হতে পারে 1.22 থেকে 1.52, মানে এটা হতে পারে, এই উচ্চতাটা এরকম হতে পারে। হ্যাঁ, এটা উচ্চতা আর এটা গেল দৈর্ঘ্য। আচ্ছা, এবারে আসি হিমবাহের ক্ষয়কার্য। ঠিক আছে, তো হিমবাহের ক্ষয়কার্য দেখো, যে হিমবাহের ক্ষয়কাজ নদীর মতো ক্ষয়কাজ করে থাকে। এবার হিমবাহ প্রধানত দুটি প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে। কি কি? একটা হচ্ছে উৎপাটন বা প্লাকিং প্রক্রিয়া, আর একটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। তার মানে এই না যে হিমবাহ শুধু এই দুটি প্রক্রিয়া ক্ষয়কাজ করে, আরো অন্যান্য উপায়ে ক্ষয়কাজ করে থাকে। তার মধ্যে প্রধান দুটি ক্ষয়কাজ হচ্ছে উৎপাটন বা প্লাকিং প্রক্রিয়া আর হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া। এবার অবঘর্ষ প্রক্রিয়া সম্বন্ধে তোমাদের নদী যখন পড়েছো তখন জানাই আছে, একটা ধারণা আছে অবঘর্ষ প্রক্রিয়াটা কি। আমি তাহলে প্রথমটা ডিসকাস করছি, যে উৎপাটন বা প্লাকিং প্রক্রিয়া। প্লাকিং মানে হচ্ছে টেনে টেনে তোলা। যখন হিমবাহটা পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নামে, তখন খাস থেকে শিলাখণ্ডগুলোকে যখন টেনে টেনে ক্ষয় করে তখন সেটা হচ্ছে উৎপাটন বা প্লাকিং প্রক্রিয়া। এই প্রক্রিয়া সাধারণত কি হয়, এবড়ো খেবড়ো ভূমিরূপ তৈরি হয় বা ধাপযুক্ত ভূমিরূপ তৈরি হতে পারে, মানে অমসৃণ ঢাল তৈরি হতে পারে। বোঝা গেল? এটা হচ্ছে উৎপাটন বা প্লাকিং প্রক্রিয়ার কাজ। আর হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া, যে হিমবাহ যখন বাহিত হয়, হিমবাহের সঙ্গে মিলিত বিভিন্ন আকৃতির শিলাখণ্ড, নুড়িখণ্ড পদার্থগুলো কি হচ্ছে, দ্বারা যখন শিলাখণ্ডগুলো ক্ষয়প্রাপ্ত হয়, তখন তাকে বলা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। এবার আসি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বিভিন্ন প্রকার ভূমিরূপ সৃষ্টি করে থাকে। আমি একটা একটা করে আলোচনা করছি। প্রথম আসি কি, কড়ি বা সার্ক, তাই তো? কড়ি বা সার্ক, যে উচ্চ পার্বত্য অঞ্চলে যখন হিমবাহ প্রবাহিত হয়, তখন হিমবাহের অসম ক্ষয়কার্যের ফলে
অনেকটা হাতলযুক্ত ডেক চেয়ারের মতো, মানে চেয়ারে যেমন বসলে চেয়ারের দুপাশে হাতল থাকে, মাঝখানটাও অবনত থাকে যেখানটা আমরা বসি, সেই রকম হাতলযুক্ত ডেক চেয়ারের মতো যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে কড়ি বা সার্ক। এবার কিভাবে সৃষ্টি হয়? যে হিমবাহ যখন উচ্চ পার্বত্য অঞ্চল থেকে নামে তখন সেখানে উৎপাটন বা প্লাকিং প্রক্রিয়া, অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে মাঝের অংশটা কি হচ্ছে বেশি ক্ষয় পেয়ে অবনত হয়, সেই তুলনায় পার্শ্বদেশটা ওই যে হাতলযুক্ত চেয়ারের মতো পাশের দিকটা শিরার মতো হয়ে উঁচু হয়ে অবস্থান করে। এরূপ ভূমিরূপকে কড়ি বা সার্ক বলে। এই কড়ি বা সার্ক বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত, তাই না? যেমন জার্মান ভাষায় কি বলে? হ্যাঁ, জার্মানি ভাষায় কার, তাই তো? এরকম কতগুলো বিভিন্ন দেশে বিভিন্ন নাম আছে কড়ি বা সার্কের। তো এই কড়ি বা সার্কের একটা বরফমুক্ত কড়ি বা সার্কের তিনটি অংশ থাকে: খাড়া মস্তক প্রাচীর, বেসিন, আর সামনের যে উঁচু অংশটা থাকে সেটাকে থ্রেশহোল্ড বলা হয়। হ্যাঁ, এবার এই কড়ি বা সার্কের ছবিটাও এরকম অনেকটা, দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে। দেখো মাঝখানের অংশটা অবনত, এই পাশের দিকটা অংশটা এই যে চেয়ারে যেমন হাতল থাকে ওই হাতলটা হচ্ছে এটা আর এটা, তাহলে মাঝখানটা অবনত। এই হাতলযুক্ত ডেক চেয়ারের মতো ভূমিরূপ সৃষ্টিগুলো এটা হচ্ছে কড়ি বা সার্ক। এবার একটি যখন বরফ সঞ্চিত থাকে না তখন বরফমুক্ত কড়ি বা সার্কের তিনটি অংশ দেখা যায়: খাড়া মস্তক প্রাচীর যেটা খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর বেসিন মানে অবনত অঞ্চলটা, আর থ্রেশহোল্ড মানে সামনে যে উচ্চ ভূমিরূপটা আছে সেটাতে থ্রেশহোল্ড বলা হয়। এবার অনেক সময় কি হয়, এই অবনত স্থানগুলিতে কি হয় যে বরফ গলে সেখানে জল জমে যায়, সেই সাময়িক হ্রদগুলোকে বলা হচ্ছে কড়ি হ্রদ। কি হ্রদ? কড়ি হ্রদ বা সার্ক হ্রদ। এই কড়ি বা সার্ক হ্রদ ব্রিটিশ দ্বীপপুঞ্জে কি বলা হয়? স্থানীয় ভাষায় টার্ন বলা হয়। এই কড়ি হ্রদগুলিকে ব্রিটিশ দ্বীপপুঞ্জে টার্ন বলা হয়, টয়াকার নয়রেপ, টার্ন টার্ন বলা হয়। বুঝা গেল? আচ্ছা, এবার আসি পরের ভূমিরূপ। 2 নম্বর ভূমিরূপ হচ্ছে অ্যারিটি বা অ্যারেট। যে কড়ি বা সার্ক যখন সৃষ্টি হয়, অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের অসম ক্ষয়কার্যের ফলে হ্যাঁ পাশের দিকের যে শিরার আকারে যে খাসকাটা ভূমিরূপগুলো থাকে সেটা হচ্ছে অ্যারিটি বা অ্যারেট। বোঝা গেল? অর্থাৎ এই সাপেক্ষে এটা হচ্ছে অ্যারিটি। এগুলো হচ্ছে অর্থাৎ এগুলোর আকার অনেকটা করাতের দাঁত যেরকম খাসকাটা থাকে এরকম, অর্থাৎ এরকম খাসকাটা থাকে, এরকম খাসকাটা কতগুলো ভূমিরূপ থাকে করাতের দাঁতের মতো শিরার আকারে যখন থাকে সেটা হচ্ছে অ্যারিটি বা অ্যারেট। তারপরে আসি পিরামিড চূড়া। 3 নাম্বার হচ্ছে পিরামিড চূড়া। পিরামিড চূড়া। পিরামিড চূড়া কি? অনেক সময় একটি শাক একখানে অবস্থান না করে 3-4টি শাক বা বহু শাক পাশাপাশি অবস্থান করে, একই জায়গায় পাশাপাশি এরকম ভাবে অবস্থান করে, তখন তার মাঝের অংশটি কি হচ্ছে চূড়ার আকারে উপরের দিকে দাঁড়িয়ে থাকে, একে বলা হচ্ছে পিরামিড চূড়া। বোঝা গেল? এটা হচ্ছে পিরামিড চূড়া। আচ্ছা, তারপরে ভূমিরূপ যদি আমি আলোচনা করি, পরের ভূমিরূপ কি বলা যায়? কর্তিত শৈলশিরা। এরকম কর্তিত শৈলশিরা। কর্তিত শৈলশিরা এটা কি? যে দেখো কর্তিত মানে এখানে হচ্ছে কাটা, মানে হিমবাহ যখন বাহিত হয় তখন হিমবাহের প্রবাহ পথে যখন পাশাপাশি দিক থেকে কতগুলো শৈলশিরা এসে হিমবাহের প্রবাহ পথে অবস্থান করে এরকম ভাবে, এই দিক থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছে এরকম। বোঝা গেল? এবার হিমবাহের প্রবাহ পথে যখন শৈলশিরাগুলো পাশাপাশি দিক থেকে এসে অবস্থান করে তখন হিমবাহ তার সেই শৈলশিরাগুলোর সম্মুখভাগ কি হচ্ছে কাটে। কাটে মানে এখানে ওভাবে লেখা যাবে না, বলতে হবে ক্ষয় কাজ করে। বোঝা গেল? এই ক্ষয় কাজ করার ফলে ক্ষয় কাজ করে হিমবাহ সোজা পথে বয়ে চলে, তখন অবশিষ্ট এই ক্ষয়ীভূত শৈলশিরাগুলিকে বলা হচ্ছে কর্তিত শৈলশিরা, মানে হিমবাহটা কেটে কেটে প্রবাহিত হচ্ছে। বোঝা গেছে? এটা হচ্ছে কর্তিত শৈলশিরা। এবার পরের ভূমিরূপ যদি আমি আলোচনা করি, কি বলবো? পরের ভূমিরূপ দেখো, হ্যাঁ, ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী। ইউ আকৃতির উপত্যকা। এখানে মনে রাখার একটা বিষয় আছে যে নদী উপত্যকা দেখতে সাধারণত ইংরেজি ভি অক্ষরের মতো হয়, কিন্তু হিমবাহ উপত্যকা দেখতে কিরকম হয়? ইংরেজি ইউ অক্ষরের মতো হয়। অবশ্যই হবে ইংরেজি ইউ অক্ষরের মতো। কোশ্চেন আসবে যে হিমবাহের উপত্যকার আকৃতি কি রূপ দেখতে হয়? ইংরেজি ইউ অক্ষরের মতো দেখতে হয়। এবার কিভাবে সৃষ্টি হয় সেটা হচ্ছে বিষয়, যে হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী।
যে পূর্বের কোনো নদী প্রবাহিত অঞ্চলের উপর দিয়ে যদি হিমবাহ প্রবাহিত হয়, তখন হিমবাহ কি হচ্ছে, সামান্য পরিমাণে পার্শ্বক্ষয়, সামান্য পরিমাণে নিম্নক্ষয় করে উপত্যকাটির আকৃতি সামগ্রিকভাবে অনেকটা ইংরেজি ইউ অক্ষরের মতো গঠন করে, দেখতে অনেকটা ইংরেজি ইউ অক্ষরের মতো ধারণ করে বা দেখতে হয়। এরূপ ভূমিরূপকে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী বলা হয়। বোঝা গেছে? এবার আসি হিমশিরি বা হিমধাপ। পরের ভূমিরূপ হচ্ছে হিমশিরি, হিমশিরি বা হিমধাপ পরের ভূমিরূপ। সিঁড়ি মানে আমরা বুঝি যে নিচতলা থেকে যখন উপরতলায় উঠি সিঁড়ি বেয়ে উঠি, সেরকম যদি ধাপ থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে হিমশিরি বা হিমধাপ। কিরকম, যে এই হিমবাহ যখন প্রবাহিত হয় উচ্চ পার্বত্য অঞ্চল থেকে, উচ্চ পার্বত্য অঞ্চলে যখন হিমবাহ প্রবাহিত হয়, তখন হিমবাহের প্রবাহপথের পার্শ্বস্থ অঞ্চলে কি হয়, অসংখ্য হিমবাহের অসম ক্ষয়কার্যের ফলে কি হচ্ছে, অসংখ্য ধাপযুক্ত ভূমিরূপ তৈরি হয়, যা দেখতে অনেকটা সিঁড়ির মতো। এই ধাপগুলোকে বলা হচ্ছে হিমশিরি বা হিমধাপ। বোঝা গেছে? এই ধাপগুলিতে দেখ, এই ধাপগুলোর তিনটি অংশ রয়েছে। হিমশিরি বা হিমধাপের তিনটি অংশ রয়েছে। কয়টি? তিনটি অংশ। একটা হচ্ছে রাইজার, রিগেল, ট্রেট। কি কি দেখো আমি বলছি। রাইজার, দুই হচ্ছে রিগেল, তিন হচ্ছে ট্রেট। রাইজার, রিগেল, ট্রেট। এবার ধাপের রাইজার কোনটা, রিগেল কোনটা, ট্রেট কোনটা? রাইজার হচ্ছে ধাপের উপরের যে খাড়া অংশটা আছে সেটা হচ্ছে রাইজার। বোঝা গেল? আর রিগেল হচ্ছে কি, ধাপের সম্মুখ ভাগের অংশটা যে উঁচু হয়ে আছে, দেখো এই অংশটা উঁচু হয়ে আছে, এই উঁচু অংশটা হচ্ছে রিগেল। আর রাইজার আর রিগেলের মাঝখানে যে অবনত অংশটা রয়েছে, অঞ্চলটা সমতল অঞ্চলটা রয়েছে, অবনত সমতল অঞ্চলটা রয়েছে, সেটা হচ্ছে ট্রেট। এখানে ট্রেট কথার অর্থ হচ্ছে ফ্লোর বা মেঝে। ট্রেট কথার অর্থ হচ্ছে ফ্লোর বা মেঝে। যেমন আমরা এই ঘরটা দাঁড়িয়ে আছি, ঘরের মেঝে হচ্ছে এটা। তাহলে এখানে যদি খারাপ একটা মস্তক প্রাচীর থাকে সেটা হচ্ছে রাইজার, আর সামনে যদি উঁচু অংশটা রয়েছে বাঁধের মতো সেটা হচ্ছে রিগেল। আর রাইজার আর রিগেলের মাঝে যে সমতল অঞ্চলটা বা অবনত অঞ্চলটা রয়েছে সেটা হচ্ছে ট্রেট। এখানে ট্রেট কথা হচ্ছে ফ্লোর বা মেঝে, মানেটা এরকম হলো। এবার আসি, দেখো এখানে একটা হ্রদ আছে, সেটা হচ্ছে প্যাটার্নেস্টার হ্রদ। প্যাটার্নেস্টার পরের ভূমিরূপ হচ্ছে প্যাটার্নেস্টার হ্রদ। এটাও কিন্তু হিমবাহের ক্ষয়কার্যের ফলেই তৈরি হয়। কোথায় তৈরি হয় মনে রাখতে হবে, এই হিমশিরি বা হিমধাপে তৈরি হয়। আমরা জানি যে হিমধাপগুলো হিমবাহের দিকে কি হচ্ছে, পর্বতগাত্রের দিকে হেলানো থাকে, কিন্তু সেই ধাপগুলো যদি সামনের দিকে উঁচু হয়ে থাকে, মানে এই ধাপগুলো মানে পর্বতের দিকে হেলানো থাকে কিন্তু সামনের দিকটা যদি উঁচু হয়ে থাকে, তাহলে এখানে কি হবে, জল জমবে, বরফ গলে জল পরিণত হবে, এখানে জল জমবে এরকম। বোঝা গেল? এই ঢালটা যদি এখানে না থাকতো, ঢালটা যদি এরকম সমতল হতো, তাহলে জলটা জমতো না। তাহলে এই ধাপটা যদি উপরের দিকে উত্থিত হয়, সামনের দিকে যদি উত্থিত হয়, পর্বতের দিকে না হয় সামনের দিকে যদি উত্থিত হয়, তাহলে এই অবনত অঞ্চলগুলোতে কি হবে, জল সঞ্চিত হয়ে একটা সাময়িক হ্রদের সৃষ্টি করবে, যেটাকে বলা হচ্ছে প্যাটার্নেস্টার হ্রদ। বোঝা গেল? এটা গেল প্যাটার্নেস্টার হ্রদ। তারপরে ভূমিরূপ কি বলা যায়, পরের ভূমিরূপ। এবার আসি ঝুলন্ত উপত্যকা, হ্যাঙ্গিং ভ্যালি। ঝুলন্ত উপত্যকা, দেখো ছবিটা আঁকতেছি আমি, দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে যে ঝুলন্ত উপত্যকাটা কি। এটা হচ্ছে উপত্যকা। দেখো এটা হচ্ছে শৈলশিরাগুলো, হিমবাহগুলো যেখানে অবস্থান করছে। যেমন একটা নদী যখন প্রবাহিত হয়, একটা প্রধান নদী যখন প্রবাহিত হয়, তখন নদীর আশপাশের অঞ্চল থেকে প্রচুর ছোট ছোট নদী এসে মিলিত হয়, যেগুলোকে আমরা উপনদী বলি। সেরকম একটা হিমবাহ যখন প্রবাহিত হয়, সেই হিমবাহের আশপাশ থেকে প্রচুর ছোট ছোট হিমবাহ এসে ওই প্রধান হিমবাহের সঙ্গে মিলিত হয়। এই অবস্থায় যদি আমি একটু লক্ষ্য করো, যে এই অবস্থায় যে যেহেতু প্রধান হিমবাহটা বড় থাকে, তার দ্বারা ক্ষয়কার্যের ফলে যে উপত্যকাটা সৃষ্টি হবে সেটারও আকৃতি অবশ্যই বড় হবে। এবার যেহেতু উপ হিমবাহগুলির আকৃতি ছোট হয়, তার দ্বারা যে সৃষ্ট ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপটা তৈরি হবে, সেই উপত্যকাটাও কি হবে, ছোট হবে। এই অবস্থায় যদি প্রধান হিমবাহ সরে যায়,
তাহলে কি হবে, উপহিমবাহগুলোর দ্বারা যে সৃষ্ট উপত্যকাগুলো রয়েছে সেগুলিকে প্রধান হিমবাহের উপর ঝুলে রয়েছে বলে মনে হবে। এই ভূমিরূপকেই বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। বোঝা গেছে? এবার কি বলবো তাহলে, যে প্রধান হিমবাহের প্রবাহ যখন প্রবাহিত হয় তখন কি হচ্ছে, ওই প্রধান হিমবাহের উপর অনেকগুলো ছোট ছোট উপহিমবাহ এসে মিলিত হয়। এরূপ অবস্থায় প্রধান হিমবাহ দ্বারা ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উপত্যকার আকৃতিও বড় হয়। সেই তুলনায় উপহিমবাহগুলি ছোট হওয়ায় উপহিমবাহের দ্বারা সৃষ্ট ক্ষয়কার্যের ফলে উপত্যকাগুলো ছোট হবে। এরূপ অবস্থায় যদি প্রধান হিমবাহ সরে যায় তাহলে উপহিমবাহগুলিকে প্রধান হিমবাহের উপর ঝুলে রয়েছে বলে মনে হয়। এরূপ উপত্যকাকে বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। বোঝা গেল? আচ্ছা, নেক্সট ভূমিরূপ, পরের ভূমিরূপ কি বলা যায়? রসে মতনে। ছবিটা এরকম, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে রসে মতনে কিভাবে সৃষ্টি হচ্ছে বা কাকে বলে। এটা হচ্ছে হিমবাহের প্রবাহের দিক, হিমবাহ প্রবাহের দিক। এটা হচ্ছে এখানে অবঘর্ষ ক্ষয় হচ্ছে, আর এটা এখানে ক্ষয় হচ্ছে উৎপাটন বা প্লাকিং প্রক্রিয়া। উৎপাটন বা প্লাকিং প্রক্রিয়া। হ্যাঁ দেখো, এবার 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 দেখো, আমি বোঝাচ্ছি যে এটা হচ্ছে, দেখো একটা শিলাখণ্ড, যে হিমবাহের প্রবাহ পথে, এদিকে দেখো, যে হিমবাহের প্রবাহ পথে যদি কোনো শিলাখণ্ড অবস্থান করে তাহলে হিমবাহ যেদিকে প্রবাহিত হবে সেই দিকের অংশটা অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় পেয়ে মসৃণ হবে, মানে সমান্তরাল হবে। হলো? কিন্তু যখন হিমবাহটার ওই শিলাখণ্ডের বিপরীত অংশে যাবে বা পরের অংশে যাবে ক্ষয় করতে, তখন সেখানে উৎপাটন বা প্লাকিং প্রক্রিয়ায় ক্ষয় হবে। এবার আমরা জানি, একটু আগে পড়েছিলাম যে উৎপাটন প্রক্রিয়া যখন ক্ষয় হবে তখন কি হচ্ছে, এবড়ো খেবড়ো ভূমিরূপ তৈরি হয়, মানে ঢালটা অবঘর্ষের মতো মসৃণ হয় না, এবড়ো খেবড়ো হয়, অসমতল হয়, ধাপযুক্ত হয়। তাহলে এখানে ওই প্লাকিং প্রক্রিয়া বা উৎপাটন প্রক্রিয়া ক্ষয়কাজ চলছে, ফলে এই অংশটা কি হচ্ছে, মসৃণ না হয়ে অমসৃণ হচ্ছে। কিরকম, যে এবড়ো খেবড়ো বা ধাপযুক্ত হচ্ছে। এইরূপ ভূমিরূপকে বলা হচ্ছে রসে মতনে। রসে মতনে। তাহলে রসে মতনের সংজ্ঞাটা আমি আবার বলছি, যে হিমবাহের প্রবাহ পথে যদি কোনো কঠিন শিলাখণ্ড অবস্থান করে তাহলে হিমবাহের প্রবাহ পথের সামনের অংশটি, শিলাখণ্ডের সামনের অংশটি অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় পেয়ে মসৃণ হয়, কিন্তু বিপরীত অংশটি উৎপাটন বা প্লাকিং প্রক্রিয়ায় ক্ষয়কার্যের জন্য অসমতল বা এবড়ো খেবড়ো বা ধাপযুক্ত ভূমিরূপের সৃষ্টি হয়। এইরূপ ভূমিরূপকে রসে মতনে বলে। এই রসে মতনে শব্দটি ভূবিজ্ঞানী শশার 1804 সালে ব্যবহার করেছিলেন, রসে মতনে শব্দটি। এবার কি হয়, একসঙ্গে যদি অনেক রসে মতনে এইভাবে অবস্থান করে কোনো এক অঞ্চলে, একাধিক রসে মতনে অবস্থান করলো, তখন দূর থেকে বা উপর থেকে দেখলে মনে হচ্ছে অনেকগুলো ভেড়া, বড় বড় ভেড়া মানে মরে গিয়ে শুয়ে আছে, মানে শয়নরত ভেড়ার মতো ওই অঞ্চলটাকে মনে হয়। বোঝা গেছে? মানে একসঙ্গে যদি অনেক রসে মতনে অবস্থান করে তখন অনেকগুলো মানে সেই ভূমিরূপটাকে মনে হবে যে অনেকগুলো মরা ভেড়া শুয়ে আছে, যার জন্য এটাকে বলা হচ্ছে ওই রকম আকৃতিগত বা মিলগত সাদৃশ্য খুঁজে পাওয়া গেল জন্য ওই ভূমিরূপটাকে বলা হচ্ছে শিব রক। শিব রক, শিব মানে হচ্ছে ভেড়া, রক মানে হচ্ছে শিরা। বোঝা গেছে? যদি একসঙ্গে একাধিক রসে মতনে যদি অবস্থান করে, এটা গেল। তারপর পরের ভূমিরূপ কি বলা যায় বলো? ফিওর্ড। হ্যাঁ আচ্ছা, ফিওর্ডটা বলছি। একটু আগে আমি বললাম যে এটা যদি পর্বত হয় তাহলে এটা পাদদেশ, এখানে জলভাগ আছে, ধরো এখানে জলভাগ আছে, মানে সমুদ্র আছে। সেই সমুদ্র অঞ্চলে কি হচ্ছে, এই হিমবাহটা যখন নিচের দিকে ঢালবে, নামবে, যখন সমুদ্র অংশে পতিত হবে তখন হিমবাহের অসম ক্ষয়কার্য এবং জলপ্রবাহের দ্বারা আঘাতে কি হবে, সেই হিমবাহের অংশটা কি হবে, কতগুলো খাস কাটা গর্তের সৃষ্টি হবে, মানে সেটা সমুদ্র পৃষ্ঠের নিচে, মানে জলতলের নিচে অবস্থান করবে খাতগুলো। সেই জলমগ্ন খাতগুলোকে বলা হচ্ছে কি ফিওর্ড। এবার ফিওর্ডের আকার মনে করো এরকম, এটা উপরে সমুদ্রপৃষ্ঠ আছে, এটা হচ্ছে ফিওর্ড। ফিওর্ডের আকার আমি ধরলাম এরকম, কিন্তু ফিওর্ডের তুলনায় যদি কম গভীর এবং কম ব্যাসার্ধ বিশিষ্ট যদি এই খাতগুলো সৃষ্টি হয় এরকম, এটার তুলনায় এটা ছোট, তখন তাকে বলা হচ্ছে আকৃতিগত দিক দিয়ে ফিয়ার্ড। ফিওর্ড আর ফিয়ার্ড কিন্তু আলাদা। ফিওর্ড হচ্ছে জলমগ্ন বড় বড় খাত বিশিষ্ট হবে, বোঝা গেল? তখন তাকে ফিওর্ড। যেমন নরওয়ের সৌজনের ফিওর্ড, যার গভীরতা 1306 মিটার,
যার গভীরতা 1306 মিটার। যেমন নরওয়ে প্রচুর ফিওর্ড দেখা যায়, যার জন্য নরওয়েকে ফিওর্ডের দেশ বলা হয়, দ্য ল্যান্ড অফ ফিওর্ড। বোঝা গেল? এবার ফিওর্ডের তুলনায় যদি কম গভীরতা বিশিষ্ট কতগুলো খাদ দেখা যায় বা সৃষ্টি হয়, তখন সেই খাদগুলোকে বলা হচ্ছে ফিয়ার্ড, নট ফিওর্ড, ফিয়ার্ড। এরকম নরওয়েতে যেমন অনেকগুলো ফিওর্ড দেখা যায়, তেমনি সুইডেনে অনেকগুলো ফিয়ার্ড দেখা যায়, এরকম হাজারো ফিয়ার্ড দেখা যায়, যার জন্য সুইডেনকে ফিয়ার্ডের দেশ বলা হয়। বোঝা গেছে? আচ্ছা, এটা গেল ফিওর্ড। তারপরে এছাড়াও অনেকগুলো ভূরূপ দেখা যায়, যেমন কুস বা হোয়েলব্যাক, আবর্ত রেখা, এগুলো আমি বলে দিই তাও সংক্ষেপে। কুস বা হোয়েলব্যাক, যে হিমবাহ প্রবাহিত অঞ্চলে যদি কোনো শিলাখণ্ড অবস্থান করে, তখন শিলাখণ্ডের দুদিক, এই একটা দিক, এই একটা দিক, যদি ক্ষয় পেয়ে মসৃণ আকার হয়, সেই মসৃণ আকার খাড়া শিলাখণ্ডটিকে বলা হচ্ছে কুস বা হোয়েলব্যাক। তারপরে আবর্ত রেখা। আবর্ত রেখা কি? যে হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে, মনে করো এই দিক দিয়ে হিমবাহ প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে নিচের শিলাখণ্ডটা, ঠিক আছে? এবার কি হয়, যে হিমবাহ যখন কোনো কঠিন শিলাখণ্ডের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন হিমবাহের চাপে বা অসম ক্ষয়কার্যের ফলে কতগুলো সেই কঠিন শিলাখণ্ডের উপর বড় বড় এরকম গর্ত সৃষ্টি হয়, বড় বড় গর্ত সৃষ্টি হয়। হ্যাঁ, এইরকম গর্তগুলোকে বলা হচ্ছে আবর্ত রেখা। না না, মন্থকূপ তো ছোট ছোট, এটা হচ্ছে বড় বড় সৃষ্টি হবে। হলো, এটা হচ্ছে আবর্ত রেখা। এবার তাহলে আমরা ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূরূপগুলো জানলাম, তাই তো? এবার আমরা যাব সঞ্চয় কার্য। সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূরূপ। দেখো, সঞ্চয় কার্য, নদীর মতো হিমবাহ সঞ্চয় কাজ করে থাকে, মানে হিমবাহ যেসব ক্ষয় কাজ করে, সেসব ক্ষয়িত পদার্থগুলো বাহিত করে কোনো এক অঞ্চলে জমা করে ধীরে ধীরে, তাহলে সেখানে সঞ্চয় কাজ তৈরি হয়, ধীরে ধীরে সঞ্চিত হচ্ছে, উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ফলে বিভিন্ন আকৃতির ভূরূপ তৈরি হচ্ছে। এই ভূরূপটা, এটা হচ্ছে সঞ্চয়জাত ভূরূপ এগুলো। এবার এই সঞ্চয়জাত ভূরূপ আছে আবার দুভাবে তৈরি হতে পারে। এক হচ্ছে কি হিমবাহ জাত সঞ্চয়, হিমবাহ জাত সঞ্চয়। এই সঞ্চয়টা একটা নাম যেটা আমরা জানি, অস্তরীভূত সঞ্চয়, অস্তরীভূত সঞ্চয়। আর দুই হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়, হিমবাহ ও জলধারার, ফ্লুভিও গ্লাসিয়াল ডিপোজিট, জলধারার সঞ্চয়, যেটাতে আমরা দেখতে পারবো স্তর, মানে স্তরীভূত সঞ্চয়। এবার আমরা আগের ক্লাসে পড়েছিলাম 8-9-এ যে শিলা 3 প্রকার, পাললিক, আগ্নেয়, রূপান্তরিত। একমাত্র পাললিক শিলায় কতগুলো স্তর দেখা যায়, যার জন্য পাললিক শিলাকে স্তরীভূত শিলা বলা হয়। ঠিক সেরকম ভাবে এই সঞ্চয়ে স্তর দেখা যাবে। এবার আমি আবার বোঝাচ্ছি যে 2 প্রকার সঞ্চয় সৃষ্টি হয়, একটা হচ্ছে হিমবাহজাত সঞ্চয়, আর একটা হচ্ছে হিমবাহ ও জলধারা সঞ্চয়। মানে হিমবাহ চলছে আবার জলধারাও চলছে, মানে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সঞ্চয় হচ্ছে, ঠিক আছে? তো আমি বলি প্রথমটা, হিমবাহজাত সঞ্চয় মানে হিমবাহ যেখানে নিজেই সঞ্চয় কাজ করবে, মানে একাই, কোনো জলধারার সাহায্য নেবে না, মানে একাই যখন সঞ্চয় করবে তখন সেটা হচ্ছে হিমবাহজাত সঞ্চয়। আর এই সঞ্চয় সবসময় মনে রাখবে, কোনো স্তর দেখা যায় না, মানে যে ভূরূপটা সৃষ্টি হয় সেটাতে কোনো রকম লেয়ার থাকবে না, স্তর থাকবে না, যার জন্য এটা হচ্ছে অস্তরীভূত সঞ্চয়। এরকম ভূমিরূপ একটাই আছে, সেটা হচ্ছে গ্রাবরেখা। কি? গ্রাবরেখা, বা ইংলিশ টার্মটা হচ্ছে মোরেন, মোরেন, মনে রাখবে, এটা ইংলিশ টার্মটা হচ্ছে মোরেন। এই মোরেন বা গ্রাবরেখা হচ্ছে অস্তরিতভূত সঞ্চয়ের একমাত্র নিদর্শন, এটা শুধুমাত্র উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায়। হলো, এবার এই মোরেন বা গ্রাবরেখা শব্দটি প্রথম ভৌগোলিক পরিভাষা হিসেবে স্বীকৃতি দেন কে? জে.ভি. কার্পেন্টিয়ার, ভূবিজ্ঞানী জে.ভি. কার্পেন্টিয়ার 1841 সালে প্রথম এই গ্রাবরেখা বা মোরেন শব্দটি ব্যবহার করেন। এবার তাহলে গ্রাবরেখা তাহলে কি জিনিস, কাকে বলে? গ্রাবরেখাটা হচ্ছে যে উচ্চ পার্বত্য অঞ্চলে যখন হিমবাহ নিচের দিকে নামে, মনে করো এটা উচ্চ পার্বত্য অঞ্চল, হিমবাহটা এদিকে নিচের দিকে নামছে, তখন উচ্চ পার্বত্য অঞ্চলে যখন হিমবাহ নিচের দিকে নামতে থাকে বা প্রবাহিত, তখন হিমবাহ বাহিত বিভিন্ন আকৃতির শিলাখণ্ড, নুড়িখণ্ড, কাদা, বালি প্রভৃতি পদার্থগুলো হিমবাহের সামনে, হিমবাহের তলদেশে, হিমবাহের পার্শ্বদেশে সঞ্চিত হয়ে যে বিভিন্ন আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে, তাদের একত্রে গ্রাবরেখা বা মোরেন বলে, মনে থাকবে। এবার এই গ্রাবরেখাগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন একটা হিমবাহ বয়ে চলছে,
একটা হিমবাহ বয়ে চলছে, হিমবাহের 500 দেশে এই গ্রাফ রেখা সঞ্চিত হলো এরকম, তাহলে এটা হচ্ছে হিমবাহের পাশে সঞ্চিত হচ্ছে দুপাশে, তাহলে 500 গ্রাফ রেখা। যদি হিমবাহের সামনের দেশে সঞ্চিত হয় তখন তাকে বলা হচ্ছে প্রান্ত গ্রাফ রেখা। যদি হিমবাহের তলদেশে সঞ্চিত হয় তখন তাকে বলা হচ্ছে ভূমি গ্রাফ রেখা। যদি গ্রাফ রেখাগুলো একদম মানে বলয় আকারে মানে মালার আকারে অবস্থান করে তখন তাকে বলয়িত গ্রাফ রেখা। এরকম অসংখ্য গ্রাফ রেখার ভাগ রয়েছে। হলো, এটা হচ্ছে গ্রাফ রেখার কাকে বলে শ্রেণী বিভাগ। এবার আসি আমি হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। একটু আগে আমি বললাম যে হিমবাহ যখন নিজে সঞ্চিত করবে তখন হচ্ছে সেটা হচ্ছে কোনো স্তর থাকবে না, অস্তরীভূত। এবার আসি যে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, মানে হিমবাহ বয়ে চলবে তার সঙ্গে জল একটু সাহায্য করবে হচ্ছে। এবার হিমবাহ ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপটাকে দেখো কতগুলো ভাগ রয়েছে এখানে। আমি ভাগগুলো একবারে বোঝাচ্ছি। হ্যাঁ, প্রথমে আসি স্তরীভূত আর অস্তরীভূত। বোঝা গেছে? হ্যাঁ, স্তরীভূত আর অস্তরিত, কোনটায় লেয়ার থাকে কোনটায় লেয়ার থাকে না, আমি সবগুলো একবারে বোঝাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার আমি বললাম যে ড্রামলিন, প্রথম ভূমিটা বললাম আমি ড্রামলিন, এটাতে কিন্তু স্তর থাকে না। হ্যাঁ, ড্রামলিন কি যে হিমবাহের ড্রামলিনগুলো সবসময় মনে রাখবে হিমবাহের গতির সমান্তরালে অবস্থান করে। এবার উচ্চ পার্বত্য অঞ্চল থেকে যখন হিমবাহটা বাহিত হয়ে নিচের দিকে আসে, পাদদেশে আসে, তখন সেখানে সঞ্চয় কাজ চলে। তো হিমবাহের এই পাদদেশে মনে করো আমি প্রথমে বলছি এটা হচ্ছে পর্বত, এখানে হিমবাহগুলো নিচের দিকে নামলো, নেমে পাদদেশ অঞ্চলে সঞ্চিত হলো, এই পাদদেশ অঞ্চলে সঞ্চিত হলো। হিমবাহ বাহিত বিভিন্ন আকৃতির বালিকণা, কর্দমকণা, নুড়ি এইসব পাদদেশ অঞ্চলে সঞ্চিত হয়ে যে বিস্তীর্ণ সমভূমির সৃষ্টি করে তখন তাকে বলা হচ্ছে আউটওয়াশ বা বহির্ধৌত সমভূমি। কি আউটওয়াশ বা বহির্ধৌত সমভূমি? যেমন আমরা নদীতে পড়েছিলাম প্লাবনভূমি। প্লাবনভূমি কি পলির দ্বারা আস্তরণ হয়ে যে ভূমিটা সৃষ্টি করেছে সেটা হচ্ছে প্লাবনভূমি। সেরকম এটা হচ্ছে বহির্ধৌত সমভূমি। তাহলে কি বহির্ধৌত সমভূমি কাকে বলবো? যে উচ্চ পার্বত্য অঞ্চল থেকে যখন হিমবাহ নিচের দিকে নেমে আসতে থাকে তখন পর্বতের পাদদেশ অঞ্চলে সেই বাহিত কর্দমকণা, নুড়িকণা, শিলাখণ্ড প্রভৃতি বিভিন্ন আকৃতির পদার্থগুলো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সঞ্চিত করে যে সমভূমি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে আউটওয়াশ বা বহির্ধৌত সমভূমি। হলো, এবার এই বহির্ধৌত সমভূমিতে যখন কি হয় যে একাধিক, যখন দেখো হিমবাহটা যখন নিচের দিকে নামে ভূপৃষ্ঠের বরাবর নেমে যায় তখন কিন্তু উষ্ণতা কি হয় বৃদ্ধি পায়, আর উষ্ণতা বৃদ্ধি পেলে তখন হিমবাহটা গলে যায়, গলে গিয়ে কি হবে অসংখ্য জলধারা রূপে এই আউটওয়াশ সমভূমির উপর বয়ে চলবে। এইভাবে একটা এদিকে গেল একটা এদিকে গেল, তাহলে কি হচ্ছে এই আউটওয়াশ সমভূমিটা কি হচ্ছে জলধারা দ্বারা বিচ্ছিন্ন হয়ে গেল, ভাগ হয়ে গেল বা বিভক্ত হয়ে গেল। এটাকে বলা হচ্ছে কি ভ্যালি ট্রেন। কি ভ্যালি ট্রেন মানে আউটওয়াশ সমভূমি যখন অসংখ্য জলধারা দ্বারা বিভক্ত হয় তখন তাকে বলা হচ্ছে ভ্যালি ট্রেন। হলো, এবার আসি নব ও কেটল। কেটল কি যে দেখো এই বহির্ধৌত সমভূমির উপর, বহির্ধৌত সমভূমিতে এই ছবিটা আমি এখানে বোঝার জন্য এখানে আঁকছি। দেখো এই বহির্ধৌত সমভূমিতে, এটা বহির্ধৌত সমভূমি আছে, এই বহির্ধৌত সমভূমিতে অনেক সময় কি হয় বরফের একটা খণ্ড, বরফের একটা চাই এরকম আটকে আছে, বরফের খণ্ডটা এরকম আটকে আছে। এবার কি হলো পরবর্তীতে উষ্ণতা বৃদ্ধি পেল, এবার উষ্ণতা এখানে বাড়লো, তাহলে কি হবে উষ্ণতা বাড়লে কি হবে এগুলো গলে যাবে। তাহলে এটা কি এখন জমে আসতে মানে কি একটা অংশ মানে অধিকার করে রয়েছে, যখন গলে যাবে কঠিন থেকে তরলে হবে তখন কি হবে এই অংশটা ফাঁকা হবে, তাই না? এই অংশটা ফাঁকা হবে এরকম, তখন তাকে বলা হচ্ছে কেটল। কি কেটল। এবার এই যখন ফাঁকা হবে তখন আবার এখানে জল জমা হবে, এবার জল জমে যে হ্রদটা সাময়িক হ্রদটা সৃষ্টি করে সেটা হচ্ছে কেটল হ্রদ বা কেটল লেক। বোঝা গেল? আচ্ছা, এটা গেল কেটল আর কেটল হ্রদ। এবার আসি আমি আগামুখ। এই যে বহির্ধৌত সমভূমিটা রয়েছে এখানে, বহির্ধৌত সমভূমিতে বিভিন্ন আকৃতির শিলাখণ্ডগুলো অবস্থান করে। হ্যাঁ, সেই একত্রে তাকে বলা হচ্ছে বোল্ডার ক্লে বা হিমকর্দ।
বিভিন্ন আকৃতির শিলাখণ্ড ছোট বড় মাপের একত্রে বহির্ভূত সমভূমির উপর অবস্থান করে বা পাদদেশ অঞ্চলে অবস্থান করে, তখন তাকে বলা হচ্ছে একত্রে বোল্ডার ক্লে বা হিমকর্দ। এবার এই বোল্ডার ক্লে সঞ্চিত অঞ্চলে যেসব শিলাখণ্ডগুলোর আকার একদম বড় মাপের, মনে কর কতগুলো শিলাখণ্ড আছে এরকম, কতগুলো বড় কতগুলো আরো বড়, তাহলে যেসব বড় মাপের শিলাখণ্ডগুলো আছে সেই সব শিলাখণ্ডের সঙ্গে স্থানীয় যেসব শিলাখণ্ডগুলো আছে তার সঙ্গে কোনো সাদৃশ্য থাকে না, মানে মিল থাকে না। কেন মিল থাকে না? স্বাভাবিকভাবে মিল থাকবে না, কারণ এগুলো উপর থেকে সবগুলো ভেসে আসছে। এইসব বৈসাদৃশ্যযুক্ত বড় মাপের শিলাখণ্ডগুলোকে বলা হচ্ছে আগামুখ বা ইরাটিক। মনে রাখবে, এইসব বৈসাদৃশ্য শিলাখণ্ডগুলোকে বলা হচ্ছে আগামুখ বা ইরাটিক। এবার আসি আমি ড্রামলিন, ইরাটিক, তাহলে ওটা ঠিক করে নেবে, ইরাটিক। আচ্ছা, তারপরে আসি আমি ড্রামলিন। ড্রামলিন, এবার দেখো এই যে এটা যদি পর্বত হয়, হিমবাহটা নামছে, এদিকে নামছে, নামার ফলে এই বহির্ভূত সমভূমিতে বা আউটওয়াশ প্লেনের উপর কি হচ্ছে, হিমবাহ বাহিত বিভিন্ন আকৃতির শিলাখণ্ডগুলো এখানে আবার সঞ্চিত হবে, সঞ্চয় কাজ আবার শুরু হবে। এবার সঞ্চয় কাজ হওয়ার ফলে কি হবে, দেখো যে সঞ্চয় কাজ শুরু হওয়ার ফলে ধীরে ধীরে উচ্চতা হয়ে অনেকটা উত্তলাকার ভূমিরূপ সৃষ্টি করবে। এরকম মানে গামলা, যেটাকে আমরা বলি বাংলা ভাষায়, গামলাটাকে যদি আমি উল্টিয়ে দেই তাহলে এরকম মনে হবে না, উত্তলাকার। সেরকম উত্তলাকার কতগুলো ভূমিরূপ তৈরি হবে, যেগুলোকে বলা হচ্ছে ড্রামলিন। এই ড্রামলিনগুলো হিমবাহের গতির সমান্তরালে অবস্থান করবে। মনে রাখবে, হিমবাহের গতির সমান্তরালে অবস্থান করে। এবার কি হয় দেখো, বলছি আমি যে উচ্চ পার্বত্য অঞ্চল থেকে যখন হিমবাহ বাহিত হয়, তখন বাহিত বিভিন্ন আকৃতির শিলাখণ্ড, কর্দমকণা, নুড়ি, কাকর, বালি প্রভৃতি হিমবাহের পাদদেশ অঞ্চলে বা বহির্ভূত সমভূমির উপর সঞ্চিত হয়ে ধীরে ধীরে সঞ্চিত হয়ে উত্তলাকার ভূমিরূপ সৃষ্টি করে। এরকম সেসব উত্তলাকার ভূমিরূপগুলোকে বলা হচ্ছে ড্রামলিন। এবার এই ড্রামলিনগুলো যদি একসঙ্গে অনেকগুলো অবস্থান করে, মানে একই অঞ্চলে যদি অসংখ্য ড্রামলিন অবস্থান করে, যেমন নৌকা, নৌকা তো সবাই দেখেছিস, নৌকাকে যদি উল্টিয়ে দেয় তাহলে কি হবে, উত্তল হবে না এরকম? তাহলে একসঙ্গে অনেক একই অঞ্চলে একসাথে যদি অনেক বা একাধিক ড্রামলিন অবস্থান করে, তখন তাকে উপর থেকে যদি আমি দেখি, তখন তখন মনে হবে কি যে কেউ যেন অসংখ্য ডিম ওই অঞ্চলে এসে সাজিয়ে রেখেছে। হ্যাঁ, অসংখ্য ডিম এই অঞ্চলে সাজিয়ে রেখেছে, যার জন্য ওকে বলা হচ্ছে ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপ বা বাস্কেট অফ এক টোপোগ্রাফি। মানে ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে হবে উপর থেকে, বুঝা গেছে? এটা হচ্ছে বাস্কেট অফ এক টোপোগ্রাফি। সেটা কি দিয়ে তৈরি হয়? এই ড্রামলিন দিয়ে তৈরি হয়, যদি একসঙ্গে একাধিক ড্রামলিন অবস্থান করে একত্রে। হলো, তারপরে আসি আমি স্কার। স্কার, এই দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, দেখো এটা বোঝার বিষয় আছে। স্কার, স্কার হচ্ছে দেখো এই পাদদেশ অঞ্চলে যখন এই যে বিভিন্ন আকৃতির ভূমিরূপগুলো সঞ্চিত হলো আউটওয়াশ বা বহির্ভূত সমভূমির উপর, একটু আগে বললে ড্রামলিন, এখানে কি হয় যে হিমবাহের যেসব বাহিত পথগুলো আছে সেগুলো যদি কি হয় এই দীর্ঘ আকারে সঞ্চিত হয়, এরকম দীর্ঘ আকারে বাঁধের ন্যায় যদি এরকম ভাবে সঞ্চিত হয় বা ভূমিরূপ তৈরি হয়, তখন তাকে বলা হচ্ছে কি স্কার। বলছি যে হিমবাহ যে পর্বতের পাদদেশে অর্থাৎ আউটওয়াশ প্লেনের উপর বা বহির্ভূত সমভূমির উপর যখন হিমবাহ বাহিত বিভিন্ন পদার্থগুলো অনেকটা সরু রাস্তার মতো বা বাঁধের মতো দীর্ঘাকার বা দীর্ঘাকার যে ভূমিরূপগুলো তৈরি হয়, অনেকটা বাঁধের মতো সরল রৈখিকভাবে অবস্থান করে, তখন সেই ভূমিরূপগুলোকে বলা হচ্ছে স্কার। বুঝতে পারলাম যে আউটওয়াশ প্লেনের উপর কি হচ্ছে হিমবাহ বাহিত পদার্থগুলো ধীরে ধীরে সঞ্চিত হয়ে অনেকটা সরল রেখার আকারে সৃষ্টি হবে, মানে বাঁধের মতো। আমরা যেমন রাস্তা দিয়ে হাঁটি, রাস্তা লম্বা থাকে, সেরকম রাস্তার ন্যায় বা বাঁধের ন্যায় সরল রৈখিকভাবে অবস্থান করবে উঁচু হয়ে, সেই সব ভূমিরূপগুলোকে বলা হচ্ছে স্কার। মনে থাকবে। এবার এই স্কারগুলো আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন স্কার পাখা, স্কার ট্রেল ইত্যাদি। হ্যাঁ, তো এই স্কারগুলো কিন্তু কি হয় যে ওই হিমবাহ অধিষ্ঠিত অঞ্চল যেখানে আছে, যেখানে বরফের আস্তরণ দিয়ে ঢাকা থাকে, সেখানে কিন্তু এই স্কারগুলো অনেকটা কিন্তু যাতায়াতের মাধ্যম হিসেবে কাজ করে। মানে যারা হিমবাহের অঞ্চলের উপর দিয়ে মানে যাত্রা করে, তারা কিন্তু অনেকটা স্কারকে যাত্রাপথ হিসেবে বেছে নেয়। মানে বাঁধের মতো থাকে, সরল রাস্তার মতো থাকে, ওই রাস্তার উপর দিয়ে তারা যাতায়াত করে থাকে। যেমন ফিনল্যান্ডের পুনকাহারুয়ু স্কার, বিখ্যাত স্কার, মানে বিশাল লম্বা। বোঝা গেছে? মনে থাকবে। তো
এই স্কারগুলো দেখ এইভাবে অবস্থান করছে, দেখো এইভাবে অবস্থান করছে, সরলরেখাকারে অবস্থান করছে। ফলে যদি আমি পার্শ্বদেশ থেকে দেখি, পাশের দিক থেকে দেখি, তাহলে এটা কি হবে, অনেকটা তরঙ্গায়িত ভূমিরূপের মতো মনে হবে। মানে উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু এরকম তরঙ্গায়িত ভূমিরূপের মতো মনে হয়। হ্যাঁ, স্ক্যান্ডিনেভিয়ায় এই স্কারগুলো ওসার নামে পরিচিত। কি নামে পরিচিত? ওসার নামে পরিচিত, ওসার বা এস নামেও পরিচিত এরকম। ঠিক আছে, তো তারপরে আসি আমি কেম, তারপরে আমি আসি কেম, কেম সোপান, তারপরে ভাব। কেম মনে রাখতে হবে, কেম আর কেম সোপান বা কেম মঞ্চ আর হচ্ছে ভাব, এগুলো কিন্তু স্তরীভূত ভূমিরূপ। হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে স্তরীভূত ভূমিরূপ। কি কি ভূমিরূপ? কেম, কেম সোপান, ভাব, বৈধত সমভূমি, এগুলো হচ্ছে স্তরীভূত ভূমিরূপ। তাহলে আমি বলবো কেম, এটা একটা পর্বত, দেখো এটা একটা পর্বত, এই পর্বতের পাদদেশ হচ্ছে এটা। এবার পর্বত যখন পাদদেশ অঞ্চলে যখন মনে করো একটা জলভাগ আছে, এটা হচ্ছে জলভাগ। যখন হিমবাহটা এই ঢাল বেয়ে নিচের দিকে নামবে, তখন সেই বরফের মানে মানে হিমবাহের সম্মুখভাগটা এই যে নামলো, নামার ফলে সেই হিমবাহ খণ্ডগুলো কি হচ্ছে, দ্বারা যখন কি হচ্ছে ত্রিকোণাকৃতির ভূরূপ তৈরি করবে। কিরকম? বদ্বীপ, বদ্বীপ তো পড়েছ, বদ্বীপ বা ত্রিকোণাকৃতির বা শঙ্কু আকৃতির যখন ভূমিরূপ তৈরি করবে, তখন তাকে বলা হচ্ছে কেম। মনে থাকবে। ভূবিজ্ঞানী জেমিসন 1874 সালে, ভূবিজ্ঞানী জেমিসন, এই দেখো ভূবিজ্ঞানী জেমিসন 1874 সালে এই কেম শব্দটি ব্যবহার করেন। কে ব্যবহার করেন? ভূবিজ্ঞানী জেমিসন 1874 সালে এই কেম শব্দটি ব্যবহার করেন। তাহলে কেম কাকে বলবো? যে হিমবাহ যখন উপর থেকে নিচের দিকে নামে উচ্চ জল থেকে, তখন হিমবাহের খণ্ডগুলো কি হচ্ছে সেই জলভাগে মিলিত হয়ে যখন ত্রিকোণাকৃতির ভূমিরূপ সৃষ্টি করে, তখন সেই ভূমিরূপগুলোকে কেম বলে। এবার একসঙ্গে এই কেমগুলো এইভাবে অবস্থান করছে, যখন তা দেখতে হবে একটা সিঁড়ির মতো ধাপে ধাপে নিচের দিকে নেমে যাবে, তখন তাকে বলা হচ্ছে কেম ট্র্যাক বা কেম সোপান বা কেম মঞ্চ। মনে থাকবে? আচ্ছা, তারপরে আসি ভাব। ভাব এটা লাস্ট ভূমিরূপ। ভাব, ভাব এটা হচ্ছে জলভাগ। দেখো ভাব, এবার হিমবাহটা এই দিক থেকে নিচের দিকে নামছে, নিচের দিকে নেবে জলভাগে মিশ্রিত হলো, মিশে গেল। তখন হিমবাহ বাহিত যেসব সূক্ষ্ম কণাগুলো রয়েছে, সেই সূক্ষ্ম কণাগুলো কি হচ্ছে এই দ্রুত থিতিয়ে পরে নিচের দিকে সঞ্চিত হবে। ভালো করে বুঝবে, নিচের দিকে সঞ্চিত হবে অনেকটা স্তর আকারে। এই একটা স্তর, এই একটা স্তর, মানে স্তর স্তর আকারে 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 নিচের দিকে থিতিয়ে পরে সঞ্চিত হবে। একেই বলা হচ্ছে ভাব। মনে থাকবে, যে কি লিখবি, যে হিমবাহ উচ্চ অঞ্চল থেকে যখন নিচু পাদদেশ অঞ্চলে কোনো জলভাগে মিশ্রিত হয়, তখন হিমবাহিত বিভিন্ন আকৃতির একদম সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো সেই জলভাগে মিলিত হয়ে নিচের দিকে তলদেশে সঞ্চিত হয়, অনেকটা স্তরে স্তরে সঞ্চিত হয়। একে ভাব বলে। একটা মজার ব্যাপার কি, এই ভাবগুলো থেকেই কিন্তু মানে হিমযুগের প্লাস্টোসিন যে হিমযুগগুলো আছে, প্লাস্টোসিন উপযুগের বয়স গণনা করা হয়। কিভাবে? এই যে স্তর, একটা স্তর আমি বললাম, এই একটা স্তর, তারপরে এই একটা স্তর, তারপরে এইটা স্তর, তাহলে দেখো স্তর স্তর দেখা যাচ্ছে। এই স্তরগুলো থেকে কিন্তু মানে প্লাস্টোসিন উপযুগের বয়স করা। যেমন সুইডেনের যে ভাবটা রয়েছে, সুইডেন দেশে, সেই সুইডেনের ভাবগুলো থেকে সেই প্লাস্টোসিন উপযুগের বয়স গণনা করা গেছে। তাহলে হিমবাহের ক্ষয়জাত ও সঞ্চয়জাত ভূমিরূপ এটুকুই ছিল। তাহলে এটুকুই থাক আজকে।